জীবনে সফল হতে চাইলে ২ টি জিনিস প্রয়োজন। একটা হচ্ছে জেদ আর একটা হচ্ছে আত্মবিশ্বাস। একটা বিশেষ দিক খেয়াল রাখবেন। সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত ভালো লাগে ঠিক ততক্ষণ পর্যন্ত কাজ করে। আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত কাজটা বন্ধ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কেএসএম কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক শেয়ার ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। সংসারের কাজের ক্ষেত্রে একজন গৃহিণী সব থেকে ভালো সময় কোনটি বলতে পারেন? আমার তো মনে হয় সকালবেলা। আর সেই সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে তাহলে দিনটি কেমন যায়? তো আজকে আমার ঘুম থেকে উঠতে ভালোই দেরি হয়ে গিয়েছে। অবশ্যই এখনও কেউ ঘুম থেকে উঠেনি, কিন্তু আমি যেহেতু সকালবেলা উঠে ঘরের অন্যান্য বাকি কাজগুলো সেরে সকালের নাস্তা বানাই, যার জন্য একটু ঝামেলা তো পড়তেই হবে আজকে। ওই আর কি, তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিতে হবে। নিজের এই সংসারটাকে প্রতিদিনই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। এইভাবে দিনগুলো একটা একটা করে চলে যাচ্ছে। জীবন কিন্তু থেমে নেই, জীবন তার নিজ গতিতে চলছে। সংসারের এই কাজগুলো আমাদের প্রতিদিনই করতে হয়, প্রতিনিয়তই করতে হয়। তো আমার কাছে মনে হয় অবহেলা না করে একটু ভালোবাসা দিয়ে করাই ভালো। আর আমি সবসময় কিন্তু সংসারের প্রতিটা কাজে মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, যাতে করে আমার কাছে বিরক্তবোধ না আসে, কাজের প্রতি অনীহা না আসে। তো এই তো সবগুলো ঘর আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। একটা সাজানো গোছানো ঘর দেখলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে, ভালো লাগা কাজ করে। আমার কাছে তো এটা মনে হয় মানুষের সব থেকে প্রশান্তির জায়গা হচ্ছে তাদের নিজ নিজ ঘর। সারাদিনের ব্যস্ততা, সারাদিনের কাজকর্ম শেষে মানুষ কিন্তু ঘরে ফিরে আসে। এই ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা হয় তাহলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে, ভালো লাগা কাজ করে। এই দিকে আমার এই ঘরটাও গোছানো কমপ্লিট করেছি। এখানে একটা কাঁথা সেলাই করছি। সংসারের কাজ শেষ করে যে অবসর টাইমটুকু পাই, এইটুকু সময়ে অল্প অল্প করে কাঁথাটা সেলাই করি। আমি কেন জানি শুয়ে বসে দিন কাটাতে পারি না। আমি অনেকভাবে চেষ্টা করি অবসর টাইমগুলোতে শুয়ে বসে আরাম করতে, কিন্তু আমার হাতগুলো কেমন জানি খসখস করে কাজ করার জন্য। একটা ঘর যে একটা নারীর কাছে কত বড় স্বপ্নের রাজ্য সেটা শুধু একটা নারীই জানে। প্রতিটা নারীই চায় তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো এই তো আমার সংসারটা মোটামুটি এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমরা নারীরা সারাদিন যে পরিশ্রম ঘরের মাঝে করে থাকি, এটা একটা নির্দিষ্ট বেতন আসে না ঠিকই। এটা যদি চাকরি হতো মোটামুটি একটা ভালো অঙ্কের স্যালারি হতো অবশ্যই। তো কোনো বেতনের আশা না করে সংসারের পিছনে কতটা খাটাখাটনি করে আমরা সংসারটাকে সাজিয়ে গুছিয়ে এবং সুন্দর করে রাখি, কিন্তু দিন শেষে আমাদের একটা কথা সব সময় শুনতে হয় যে আমরা সারাদিন আসলে ঘরে কী করে থাকি। তবে কী করি এই কথাগুলো যদি গুছিয়ে বলা যায় তাহলে আসলে কেউই শুনবে না, কিন্তু আসলে আমরা যখনই কাজগুলো দেখাই একসাথে তো আর এত কাজ দেখানো যায় না, তখনই কিন্তু বোঝা যায় আমরা সংসারে কী কাজ করে থাকি। এইদিকে আমি রাত্রে বেলায় গরুর মাংসের একটা প্যাকেট ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম সকাল এবং দুপুরের জন্য একসাথে রান্না করে নেব, কিন্তু আজকে যেহেতু আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে সেজন্য আর সকালের জন্য করছি না, দুপুরের জন্য রান্না করে নেব, তাই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখনকার মাংসগুলো কাটতে গিয়ে আমি খুব অবাক হলাম। হয়েছে কি, এবার কোরবানিতে যে কোনো কারণে হোক আমি মাংস গোছানোর কাজে হাত দিইনি। আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম মাংসগুলো প্যাকেট করে নেওয়ার জন্য। যেহেতু নিচের থেকেই যেভাবে কাটা দেখছেন ওইভাবেই কাটা ছিল, তো আমি বললাম যে কাটাই তো আছে তাহলে তুমি প্যাকেট করে নাও। আর এখন দেখি প্রথম দিকে যে মাংসগুলো খাওয়া হয়েছিল সেগুলোর মধ্যে মাংসের পরিমাণ ছিল বেশি, হাড় এবং চর্বির পরিমাণ ছিল কম। আর এখনকার প্যাকেটগুলো হাড় এবং চর্বি এত পরিমাণে রাখা হয়েছে মাংস খুঁজেই পাওয়া যায় না। বেশ কিছুদিন আগে আমার মনে খটকা লেগেছিল, তো আমি আবার ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে যে কয়েকটা প্যাকেট ছিল সবগুলো একসাথে করে দেখলাম সব হাড় আর চর্বি, মাংসের পরিমাণ নেই বললেই চলে। তো কেমনটা লাগে বলেন তো? আমার এই গুণদোষ স্বামীকে দিয়ে কাজ করিয়ে কোনো শান্তি পাওয়া যায় না। বড় আশা ছিল যে কয়েকটা প্যাকেট ছিল এগুলো থেকে মাংস আলাদা করে আরও কিছু রেসিপি বানানোর ইচ্ছা ছিল। আমি এই মাংস থেকে 1 কেজি পরিমাণে চর্বি বের করে ফেলেছি। এরা যেহেতু ঠিকমতো কাজ করতে পারে না, তাই একবার তো ইচ্ছে করছিল এদেরকে চর্বিগুলো রান্না করে করে খাওয়াই। বুটের ডাল দিয়ে মাংসের হাড়গুলা রান্না করব। তো প্রেসার কুকারে এখন সিদ্ধ বসিয়ে দিব। মাংসের মধ্যে এই পর্যায়ে দিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়া, লবণ দিয়ে মেখে সিদ্ধ করে নেব।
প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে পরবর্তীতে খুব অল্প সময়ে রান্নাটা করে নেওয়া যায়। এইদিকে আমার সকালের নাস্তার সাথে খাওয়ার জন্য চাটা হয়ে গিয়েছে, এখন ফ্লাক্সে ভরে নিচ্ছি। সকালের এই 1 কাপ চা সারাদিনের ক্লান্তি দূর করে। কে কিভাবে এই জিনিসটাকে নেন জানি না, তবে কড়া লিকার দিয়ে 1 কাপ চা না খেলে আমি তো বিছানা থেকে মাথায় উঠাতে পারি না। তো যাই হোক, চা তো আমরা খাই না, পান করি। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইকই পারে আমাকে হাজারো মানুষের নিকট পৌঁছে দিতে। এইদিকে মাংসের মধ্যে হাফ মগ পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এখানে বুটের ডাল নিচ্ছি, ভিজিয়ে রাখবো। এই আস্ত বুটের ডালটা রাত্রে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় ঠান্ডা পানি দিয়ে সারা রাতের জন্য। এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে রান্না করার সময় খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখনো কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। আমি কিন্তু সকালের নাস্তা এখনো বানাইনি। চিন্তা করতেছি এরা যেহেতু এত দেরি করে উঠতেছে, এদেরকে ভাত খাইয়ে দিব। আপনাদের ভাই আর আমি রুটি খাবো। এখানে কিছু কাঁচামরিচের বোটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। দুপুরের ভাতের সাথে খাওয়ার জন্য একটা লেবু কেটে নিচ্ছি। আমি যখন কাটাকাটির কাজ করি তখন সব একসাথে কেটে রেডি করে নিই। 3টা কাঁচা কলা ছিল, সেগুলো দিয়ে তো রান্না করা যাবে না, কারণ পরিমাণে কম, সেজন্য কাঁচা কলার কোপ্তা বানিয়ে নেব। এখন পরিষ্কার করে ধুয়ে কেটে নেব সিদ্ধ করার জন্য। এইদিকে সকালে নাস্তার জন্য পটল আলুর ভাজি বসাবো। এখন পরিমাণ মতো হলুদ, কাঁচামরিচ, লবণ, তেল দিয়ে ভাজিটা রান্না করে নেব। আমি কিন্তু কাজগুলো করার আগে 1 কাপ চা দিয়ে বিস্কিট খেয়ে নিয়েছি, তাই ফুল এনার্জি নিয়ে কাজগুলো করে নিচ্ছি। একবার যদি রান্নাবান্নার কাজে হাত দিই তাহলে সহজে রান্না শেষ না হওয়া পর্যন্ত আমার পাকঘর থেকে বের হতে ইচ্ছে করে না। ভাজির মধ্যে সব মশলা দেওয়া শেষ, এখন রান্না বসিয়ে দিব। প্রেসার কুকার নামিয়ে পাশের চুলায় ভাতের পাতিলটা নিয়ে এই চুলায় ভাজিটা বসিয়ে দিয়েছি। ভাজির মধ্যে মশলাগুলো মিশিয়ে নিয়ে হাফ কাপ পানি দিয়ে ভাজিটা রান্না করে নিব। আজকে যেহেতু সময় খুব কম, এদিকে আপনাদের ভাইও উঠে পড়েছে। আজকে আর তেলের মধ্যে ভাজিটা রান্না করব না, এভাবে পানি দিয়ে রান্না করলে খুব কম সময়ের মধ্যে ভাজিটা হয়ে যাবে। চুলার আঁচটাও বাড়িয়ে দিয়েছি, এর মধ্যে ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন 5 ফোড়ন গুঁড়া দিয়ে ভাজিটা নেড়েচেড়ে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব, তাহলে রুটির সাথে খেতে ভালো লাগবে। ভাজি বাটিতে নিয়ে টেবিলে দিয়ে দিব। এইদিকে আমি অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি, এখন রুটিগুলো ভেজে নেব। তো আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এইদিকে কিন্তু ভাতও হয়ে গিয়েছে, এখন মাড় গেলে নেব। যে ভাজিটা করেছি এর সাথে ডিম ভেজে নেব আমার ছেলে মেয়ের জন্য, তারা এই দিয়ে ভাত খেয়ে নেবে। আপনাদের ভাইয়া আর আমার জন্য রুটি ভাজা হয়ে গিয়েছে। এইদিকে কলার মধ্যে একটা আলু যোগ করেছি, সামান্য হলুদ দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, হতে থাকুক। এইদিকে আমরা নাস্তার পর্বটা সেরে আসি। এখন 11:30 বাজে। এখন অফ ক্যামেরায় নাস্তাটা করে নিব। নাস্তা খাওয়া শেষ করে আর 1 মিনিটও বসিনি, পাক করে এসে এখানে কিছু পটল খোসা সহ কেটে নিয়েছি। এখন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে পটলগুলো ভাজি করব। এইদিকে কলা আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখানে পটল ভাজির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে মশলা দিয়ে মেখে রাখা পটলগুলো ছেড়ে দিব। এখন কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে পটল ভাজিটা করব। পটল ভাজিটা হতে থাকুক। এইদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, বুটের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব ধরনের মশলা দিয়ে ডাল রান্না বসাবো। ডালের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা, আদা রসুন বাটা, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে ডালটা কিছুক্ষণ মশলার তেলের মধ্যে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ডালটা মশলার মধ্যে কষাতে থাকুক। এইদিকে পটল ভাজিটাও হয়ে গিয়েছে। আপনারা যদি মুচমুচে পটল ভাজি করতে চান তাহলে শুরুতে ঢাকনা ছাড়াই কম আঁচে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি যেহেতু আজকের পটল ভাজিটা ভিজে ভিজে রাখবো, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করে নিয়েছি। আমার কাছে পটলের এই ভাজিটা খুবই ভালো লাগে, খেতেও অসম্ভব মজার। আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এইদিকে প্রেসার কুকারে যে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, এখন বুটের ডালের সাথে দিয়ে রান্না করে নিব। বুটের ডালটা অনেকক্ষণ ভেজানোর কারণে খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস তো সিদ্ধ, যার জন্য বেশিক্ষণ সময় লাগবে না এই রান্নাটা হতে। তো নেড়েচেড়ে ডাল আর মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারটা 1 কাপ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানিটা মাংসের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এর মধ্যে কষানো হয়ে গিয়েছে, এখন 1 মগ পানি দিয়ে পুরো রান্নাটা করে নিব।
এইদিকে পটল ভাজি হয়ে গিয়েছে। এই ভাজিটা ভাতের সাথে খেতে তো ভালো লাগেই, পোলাও খিচুড়ির সাথে খেতেও অসম্ভব মজার। এখন নামিয়ে নিব। কলা আলু তো সিদ্ধ করে নেওয়া হয়েছিল, এর মধ্যে খোসা ছাড়িয়ে নিয়েছি, সবগুলো মশলা অ্যাড করে নিয়েছি। এখন কাঠের এই হাতলটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। সবগুলো মশলা বলতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দিয়েছি, পুদিনা পাতা কুচি করে দিয়েছি, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে এখন এর সঙ্গে বেসন অ্যাড করে নিব। এই পর্যায়ে বেসন দেওয়ার কারণে বাইন্ডিং এর কাজ করবে, ভাজার সময় খুলে আসবে না। তো প্রথম অবস্থায় 2 টেবিল চামচ বেসন অ্যাড করে নিয়েছি। এটা যে আঠালো ভাব হাতের সাথে লেগে লেগে আসে, যার জন্য আরও 1 টেবিল চামচ বেসন অ্যাড করে নিয়েছি। যখন দেখবেন এই পর্যায়ে কলা আলু মাখাতে মাখাতে হাতের সাথে আর লেগে আসছে না, তখন বুঝে নেবেন কোপ্তা কাবাব বানানোর জন্য রেডি। এই পর্যায়ে হাতে কিছুটা পরিমাণ তেল মেখে কাবাবগুলো বানিয়ে নেব। আমি তো আজকে কাবাবের মতো করে ভাজবো, আপনারা চাইলে এই পর্যায়ে এইভাবে করে বানিয়ে কোপ্তা কারি হিসেবে রান্না করে নিতে পারেন। যেহেতু আমি বুটের ডাল দিয়ে মাংস রান্না করে নিয়েছি, তো ওটা তো ঝোলের তরকারি হয়েছে, এই জন্য আজকে আর কোপ্তা কারি রান্না করবো না, কাবাব হিসেবে বানিয়ে নেব। এইদিকে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে কাবাবগুলো ভেজে নেব। এই কাবাব ভাজার জন্য অত তেলের প্রয়োজন হয় না, হালকা তেলে এপিট ওপিট উল্টিয়ে মুসমুসে করে ভেজে নিলেই হবে। এই দিকে আমার মাংস রান্না হয়ে গিয়েছে, সবগুলো খাবার টেবিলে দিয়ে হাতে যতগুলো কাজ ছিল সব সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। সবাই এখন দুপুরের খাওয়া খেয়ে নিব। আজকে সবগুলো রান্না অনেক মজা হয়েছে, বিশেষ করে কলা আলুর কোপ্তা কাবাবটা এত ভালো লেগেছে, কোনো অংশে মাংসের কাবাবের চেয়ে কম না। মাংসের কাবাবকে হার মানাবে এই কলা আলুর কোপ্তা কাবাব। আপনি খেলে বুঝবেন না, মনে হবে মাংসের কাবাব খাচ্ছেন। আমাদের জন্য দোয়া রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।